প্রিয় দর্শক, শুভরাত্রি। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান আমাদের আজকের এই অনুষ্ঠানটি। আমাদের আজকের আলোচনার বিষয় মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড, ইতিহাসের কাছে আমাদের ঋণ স্বীকার। আমাদের সাথে আজকের এই আলোচনায় যোগ দিচ্ছেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আজকের আলোচনায় আরও যোগ দিচ্ছেন সাইদুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি, প্রজন্ম ৭১ এবং মুক্তিযুদ্ধ শহীদের সন্তান। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আজকের এই আলোচনায় থাকবার জন্য। অধ্যাপক আনোয়ার হোসেন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাচ্ছি। আমরা জানি যে ৩০ লক্ষ শহীদ, ২ থেকে ৪ লাখ মা বোনের যে আত্মত্যাগ এবং এই যে সকল শ্রেণীর মানুষের যে যোগদানের ভেতর দিয়ে আমাদের যে মুক্তিযুদ্ধ, ৭১ সালের ১৬ ডিসেম্বর যে বিজয় অর্জন, এর পরিপ্রেক্ষিতে আজকে যে যুদ্ধাপরাধীদের যে বিচার প্রক্রিয়াটি আসলে চলছে এবং শেষ পর্যন্ত ধাপগুলো পেরিয়ে মীর কাসেম আলীও ফাঁসির দণ্ডে আসলে ঝুলে নিলেন। এর ভেতর দিয়ে আমরা আসলে কতটা আমাদের এই ৩০ লক্ষ শহীদের কাছে আমাদের যে ঋণ, কতটা আসলে আমরা স্বীকার করতে পারছি? ৩০ লাখ শহীদ আর ৪ লাখ সম্ভ্রম হারানো মা বোনের কাছে আমাদের দায়বদ্ধতা ছিল, তা আমরা পূরণ করতে পারিনি। তবে দীর্ঘ সময় পর ২০১০-এর পর থেকে তা পূরণ করবার সামান্য কিছু উদ্যোগ আমরা নিয়েছি, যেটা হচ্ছে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধীদের বিচার, দণ্ড এবং দণ্ড কার্যকর করার, যার সর্বশ্রেষ্ঠই হল মীর কাসেম আলীর ফাঁসি। তো কিছুটা দায় মুক্তি হচ্ছে, কারণ আমি সম্পূর্ণ দায় মুক্তি বলবো না, এই জন্যে যে মুক্তিযুদ্ধের যে চেতনার মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল, সে বাংলাদেশ আজও পাইনি। আমাদের কাজ চলছে, আমাদের নিষ্ঠা আছে, লক্ষ্য আছে, স্বপ্ন আছে, সবই আছে, তবে অর্জন পরিপূর্ণভাবে সফল নয় আর কি। সেই জন্যে আমি বলছি যে পরিপূর্ণভাবে আমাদের দায় মুক্তি করা সম্ভব হয়নি। এবং একটি কথা আপ্তবাক্যের মতো আমরা বলি, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। বিচার বিলম্বিত হলে বিচার না হওয়ারই সামিল হয় না। কথাটা বাংলাদেশ একটু মিথ্যা প্রমাণ করল। তার কারণ ৪০ বছর পরে হলেও আমরা বিচার শুরু করেছি এবং একের পর এক দণ্ড দেওয়া হচ্ছে, কার্যকর করা হচ্ছে। তো কাজে বিলম্বিত হলেও বিচার হচ্ছে, এটি আমাদের আত্মতৃপ্তি, আমাদের কলঙ্ক মুক্তি এবং আমাদের ভবিষ্যতের পাথেও বলা যেতে পারে। ভবিষ্যৎ এই জন্য বলছি যে আরও বিচার চলছে, চলবে, শেষ করতে হবে। কারণ মুক্তিযুদ্ধ বিরোধীদের সংখ্যা তো হাতে গোনা যাচ্ছে না, কাগজে লেখা যাচ্ছে না, অসংখ্য। দিনের পর দিন আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে মুক্তিযুদ্ধ বিরোধীদের তথ্য আসছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তা আমলে নিতে হচ্ছে। এবং এই বিচারটি একটু ব্যতিক্রমী হয়েছে এই জন্যে যে লক্ষ্য করলে দেখা যাবে যে রায় পুনর্বিবেচনার জন্যে সময়টা দীর্ঘ হয়ে গেছে এবং যে দীর্ঘ সময়ের কারণে আমাদের অনেকের মধ্যেই আশঙ্কা ছিল, উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল। যেমন দুজন মন্ত্রী একটি আলোচনার সভায় তাদের উদ্বেগ, উৎকণ্ঠা যে ভাষায় প্রকাশ করুন না কেন, তাতে আদালতের একটু দ্বিমত প্রকাশ করা হয়েছে আমরা জানি, এবং তাদের জরিমানাও হয়েছে। কিন্তু এটাও তো জানি যে রায় পুনর্বিবেচনা করে চূড়ান্ত রায় যখন দেওয়া হচ্ছে, তার আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও পর্যন্ত শঙ্কা প্রকাশ করেছিলেন।
এবং আমাদের মধ্যেও শঙ্কা ছিল। জি স্যার, তো নিশ্চয়ই শেষ আপনার কাছে আমি এই সংখ্যা নিয়ে আবার শুনবো। আমি একটু স্যার সাইদুর রহমানের কাছে চলে যেতে চাচ্ছি। আসলে এই যে যেমনটা স্যার বলছিলেন 40 বছর কিংবা 45 বছর পরে এই যে রায়গুলো একের পর এক হচ্ছে এবং কাজটা আসলে ঝুলছেন, সর্বোচ্চ যেটি আমরা বলছি যে পানিশমেন্ট, শাস্তি, সেটি তারা পেয়েছেন। এই জায়গাটা একজন শহীদ সন্তান হিসাবে আপনাদের যে এতদিনের যে কষ্ট, সেই জায়গাটা কতটা আসলে স্খলন হলো, কতটা আসলে আপনারা একটা আশার জায়গা দেখতে পাচ্ছেন? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু নিজের মুক্তিযুদ্ধের বিষয় একটু বলে নিই। 1971 সালে 15ই এপ্রিল আমার বাবা সরকারি রেলওয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। মুক্তিযুদ্ধে পাকিস্তানি আর্মি এবং বিহারিদের যৌথ অপারেশনে 1971 15ই এপ্রিল আমার বাবা, মা এবং 3 ভাইকে হত্যা করা হয়েছিল, একটি পরিবারের 5 জনকে। এবং আমার মাকে বেনোট চার্জ করার পরে আমার মা বেঁচে ছিলেন। এই অবস্থায় আমার মা বারবার বলছিলেন যে আমার সন্তানদেরকে মেরো না, আমাকে মেরে ফেলো। তারপরে আমার মাকে আহত অবস্থায় ওভাবে নিয়ে মাকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল। এবং ওই দিন আমার 3 ভাই বেঁচে যায় আহত অবস্থায়। পরে তাদেরকে হাসপাতালে দেওয়া হয়েছিল। ওখান থেকে 18ই এপ্রিল নিয়ে তাদেরকে হাসপাতালের পেছনে, সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল, তার পেছনে একটা গর্তের মধ্যে জবাই করে হত্যা করা হয়েছিল। আমি 1991 সালে শহীদ সন্তানদেরকে নিয়ে একত্রিত করে প্রজন্ম 71 করেছিলাম। উদ্দেশ্য এটাই ছিল, 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে মনে হয়েছিল যে এদেশের চাকাটাকে, এদেশের মানচিত্রটাকে পরিবর্তন করে ফেলা হয়েছে। ফলে একজন শহীদের সন্তান হিসেবে বা আমরা যারা ছিলাম শহীদের সন্তান, আমাদের মনে হয়েছিল যে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে এদেশে আদৌ মুক্তিযুদ্ধ হয়েছিল কিনা এটা প্রশ্ন দেখা দেবে। এবং তখন মনে হচ্ছিল যে এটা একটা গল্প বোধহয়, এবং একটা সময় আসবে যে মুক্তিযুদ্ধ করার অপরাধে এই রাজাকাররা বা ওই সময় যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা আমাদের বিচার করবে। আমি আজকে 30 লক্ষ শহীদ পরিবার এবং সন্তানদের পক্ষ থেকে বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এককভাবে, আমি মনে করি আওয়ামী লীগ না, সরকার না, এই বঙ্গবন্ধু কন্যার দৃঢ়তা ছাড়া এটি অসম্ভব একটি বিষয় ছিল। এবং আজকে সত্যি কথা বলতে প্রায় 45 বা 46 বছর ধরে আমরা শহীদ পরিবাররা 56,000 বর্গমাইলের 30 লক্ষ শহীদ পরিবার দাঁড়ে দাঁড়ে যখন যে সরকার এসছে সবার কাছে এই 71-এর মুক্তিযুদ্ধের শহীদদের যারা হত্যা করেছিল সেই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য বলেছিলাম, কিন্তু বিচার আমাদের কেউ দেয়নি আসলে। এবং একটা সময় আমরা হাল ছেড়ে দিয়েছিলাম যে আদৌ বোধহয় এই বিচারটা হবে না। এবং আপনাকে বলি যে আমার যখন যেখানে সুযোগ হয়েছিল, আমি একজন শহীদের সন্তান হিসেবে তখন বলতাম যে মৃত্যুর আগে যদি 2বার নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাই আমি একজন মুসলমান হিসেবে, আমি প্রথম নিঃশ্বাসে কলমা উচ্চারণ করতে চাই, আর শেষ নিঃশ্বাসে আমি যুদ্ধ অপরাধীদের বিচার চেয়ে এবং দেখে মরতে চাই। আজকে বঙ্গবন্ধুর কন্যার কাছে 30 লক্ষ শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা যে তিনি আমাদের সেটুকু দেওয়ার চেষ্টা করেছেন এবং দিচ্ছেন। এবং আরও ভালো লেগেছে যে উনি গত কিছুদিন আগে এক অনুষ্ঠানে বলেছিলেন যে একটি যুদ্ধ অপরাধী বেঁচে থাকা পর্যন্তই বিচার চলবে। আমি 30 লক্ষ শহীদ পরিবারের পক্ষ থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে আল্লাহ যেন তাকে সেই হায়াত, শক্তি, সামর্থ্য দেন, উনি যেন শতায়ু লাভ করেন, ওনার এই কমিটমেন্টটুকু যেন উনি ফুলফিল করেন। নিশ্চয়ই। অধ্যাপক আনোয়ার হোসেন, আসলে যেমনটা বলছিলেন সাইদুর রহমান, এই যে যুদ্ধাপরাধীদের যে উত্থান, তার আসলে একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে, কিন্তু তার সাথে সাথে এখন তো আমরা একটা অর্থনৈতিক প্রেক্ষাপটও দেখতে পাচ্ছি। মীর কাসেম আলীর জীবন বৃত্তান্ত আজকে আমরা যা জানতে পাচ্ছি, যেভাবে অর্থ বৈভবের ভেতর দিয়ে তাদের যে উত্থান, এটিও তো আমাদেরকে কম বিস্মিত করে না যে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যেখানে মুক্তিযোদ্ধারা ভিক্ষার হাতে এখনো ঘোরেন, আমরা পত্রপত্রিকায় দেখি, সেখানে এই যুদ্ধাপরাধীদের এত এত ধনবান হয়ে যাওয়া, এত সম্পদশালী হয়ে যাওয়া, সেটি স্যার আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করেন? এ তো আমাদের এক বিপন্ন বিষয়, তবে বিপন্ন বিষয় হলেও তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা বিশ্লেষণ আছে। 75 পরবর্তী সময়
যখন যুদ্ধাপরাধীদের পুনর্বাসন হলো জেনারেল জিয়াউর রহমানের হাত ধরে, তখন থেকে তাদের উত্থান, এটা আমরা সবাই জানি, এটা রাজনৈতিক প্রেক্ষাপট। কিন্তু এরা অত্যন্ত চতুর, বিচক্ষণ এবং দূরদর্শী। সেই জন্যে এরা যখন রাজনৈতিকভাবে পুনর্বাসিত হচ্ছে একই সমান্তরালে, তখন তারা তাদের অর্থনৈতিক ভিত্তিটাকে মজবুত করবার জন্যে সুচিন্তিত এবং সুপরিকল্পিতভাবে যাত্রা শুরু করেছিল। এই যে মীর কাসেম আলী জামাতের অর্থের যোগানদাতা, তো সেই জন্য আমি বলছিলাম যে বিচারটা একটু ব্যতিক্রমী। এ শুধু যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধের জন্য নয়, এই ব্যক্তিটি নিজেকে স্ফীত করেছে অবৈধ অর্থে, সৌদি আরব এবং কুয়েত থেকে অঢেল অর্থ এনেছে, আর একই সঙ্গে স্ফীত করেছে তার দলকে নানা প্রতিষ্ঠান এবং প্রকল্পের মধ্য দিয়ে। তো জামাতের অর্থের যোগানদাতা, ৭১-এ বাঙালি খান হিসেবে পরিচিত ছিল এই ব্যক্তিটি। তো সেই জন্যে জামাতের অর্থের যোগানদাতার ফাঁসি হলো, এটাও কিন্তু একটা বড় ব্যাপার আর কি। এবং এই যাবতীয় অর্থ অবৈধ। আমার কাছে একটু বিস্ময়কর লাগে যে আমাদের দেশে তো এখনো প্রশাসন আছে, আইন আছে, তা নিয়ে যত প্রশ্নই থাক না কেন, কিন্তু এই যে এরা অবৈধভাবে, আবার সরকারের পোষকতায় ৭৫ থেকে ৯৬ বা ২০০১ থেকে ৬ এই সময় পোষকতায় অবৈধভাবে তাদের সম্পদ স্ফীত করেছে তারা বিভিন্ন সময়। এবং এতই সম্পদ ঐশ্বর্য এই ব্যক্তিটির ছিল, আমরা তো ইতোমধ্যে জেনে গেছি যে এই যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা এবং নিজের বিচারটাকে বানচাল করবার জন্য আমেরিকার আইনি সংস্থা ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটসকে ২.৫ মতান্তরে $৩ কোটি দিয়েছে। তো কি পরিমাণ অর্থ থাকলে এই পরিমাণ অর্থ ব্যয় করা সম্ভব? কিন্তু আমি যে প্রশ্নটি তুলতে চাচ্ছিলাম যে ৭১-এর যুদ্ধাপরাধের বা মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে তার, কিন্তু এতদিন কেন তার মানি লন্ডারিং আইনে তার বিচার হয়নি, এই অবৈধ অর্থ আর কি? অথচ এরা নাকি ইসলামের ধ্বজাধারী, কিন্তু সেখানে তো আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে একটি পয়সাও যদি হারাম রোজগার হয় তার ইবাদত আল্লাহ কবুল করবেন না, আর এদের সবই তো হারাম রোজগার। সেটাই। সাইদুর রহমান, আসলে এই যে এই শ্রেণীর রাজাকার, আলবদর, আলসামসদের তো শুধু রাজনৈতিক উত্থানই তো নয়, এ তো অর্থনৈতিক উত্থান আমরা দেখছি। কিন্তু পাশাপাশি যখন আপনাদের মতো মুক্তিযোদ্ধাদের দিকে আমরা তাকিয়ে থাকি, তখন কি মনে হয় না যে এই অবৈধ সম্পদটার আসলে একটা সুষ্ঠু বিতরণ করে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের মধ্যে বিলিয়ে দেওয়া উচিত? কারণ মুক্তিযোদ্ধাদের মানবতার জীবনযাপনের কাহিনীও তো আমরা প্রতিনিয়তই শুনতে পাচ্ছি। আপনার সাথে আমি একমত। ৭৫-এর পরে যে ঘটনাগুলো ঘটেছিল, যে দলটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছে, আমি জানি না পৃথিবীর ইতিহাসে সেই দল ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। তার মানে কি স্বাধীনতা বিরোধীরাই এদেশের রাষ্ট্রযন্ত্র চালিয়েছে। সো এরাই এই রাজাকারদেরকে পৃষ্ঠপোষকতা করেছে, তাদের সম্পদ স্ফীত করতে সাহায্য করেছে সব রকম। ৭৫-এ বঙ্গবন্ধুর যারা কিলার তাদেরকে নানাভাবে পুরস্কৃত করেছে। সুতরাং এটি খুব বিস্ময়ের কিছু নেই, অবাক হওয়ার কিছু নেই, এটাই খুব স্বাভাবিক ছিল। আমরা শহীদ সন্তান বলে পরিচয় দিতেও আমরা দ্বিধান্বিত হতাম, কারণ সেটাও অনেক সময় অনেকে টিটকারি মারত। তো এটা আপনি খুব সত্য কথা বলেছেন যে মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের বিচারের মাধ্যমে শেষ পর্যন্ত তাদের চরম দণ্ড দেওয়া হয়েছিল। এখন রাষ্ট্রের দায়িত্ব এই যুদ্ধ অপরাধীদের সম্পদগুলো, যে শহীদ পরিবাররা ওই সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কাছে এগুলো হস্তান্তর করা বা তাদেরকে সেভাবে বিলিয়ে দেওয়া। এবং আরেকটি জিনিস হচ্ছে, আমি এখানে আরেকটা কথা বলতে চাই, যে সংগঠনের যে আদর্শের নামে তারা ৭১-এ এই স্বাধীনতা বিরোধিতা করেছিল এবং ৩০ লক্ষ মানুষ হত্যা করেছিল, ৪ লক্ষ মা বোনের ইজ্জতহানি ঘটিয়েছিল, সেই জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র